এইবার মঞ্চে ডাকবো আজকে সেরা জুটি সৃজন দত্ত এবং পর্ণা দত্ত। একটা জোরে হাততালি হয়ে যাক। ভালোবাসার এই মুহূর্তে আমরা সৃজন দত্ত এবং পর্ণা দত্তের সাথে কিছু কথা বলবো, তারপর রয়েছে পুরস্কার। সৃজন দা, শেষ কবে বৌদিকে আই লাভ ইউ বলেছিলেন? এই রে সেরেছে, এইসব তো কখনো বলিনি। বুঝলি, এইবার একটা ফ্যাসাদে পড়েছে। কি হলো, লজ্জা পাচ্ছেন বলতে? না না, ওসব আর এখানে বলার কি আছে। ভ্যালেন্টাইন্স ডে তে সেরা জুটির মুখে কি এই কথাটা মানায়? সত্যি দাদা, আপনি বড্ড আনরোম্যান্টিক। আমাদের পুরস্কার হিসেবে আজকে আংটি আছে। আপনাদের পুরস্কার হিসেবে এই আংটিটা। এবার দাদা, বৌদির হাতে এই আংটিটা পরিয়ে আই লাভ ইউটা বলেই ফেলুন। নিন, পরিয়ে দিন। বলছি এখন থাক না, সবার সামনে কি আর এসব আংটি টাংটি, মানে দাদা তো খুব লাজুক, তাই আই লাভ ইউটা আমি বলে দিচ্ছি। আই লাভ ইউ। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल दिया। মা তো সব দেখছে। Three cheers for Porna! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! না না, এত সহজে তো দাদাকে ছাড়া যাবে না, অন্তত একটা টাইট হাগ তো। আর আপনি আর জেঠি, আপনারা তো ফাইনাল রাউন্ডেই ওঠেনি, তাই আপনারাও দিতে পারবেন না। কিন্তু দিদি কোন যুক্তিতে ছাড় পেয়ে যাচ্ছে বলুন তো? তাহলে কি আমি এটা ভেবে নেব যে আমি যেভাবে শুটিং পার্টির সঙ্গে হাত মিলিয়ে ওই হীরের আংটিটা আদায় করেছি, ঠিক সেইভাবেই দিদিও আপনার সাথে হাত মিলিয়ে এই ঝাড় দেওয়া থেকে ছাড় পেয়ে যাচ্ছে? অকাট্য যুক্তি। কৃষ্ণা, কি হলো, উত্তর দাও। ও যেমন পুরস্কার জিতেছে বলে ঘর ঝাড় দিচ্ছে, তেমনি মৌমিতা জিততে পারেনি বলে ঘর ঝাড় দেবে না, তা কি করে হয়? হ্যাঁ, পর্ণার তার মাঝে মাঝে কেটে যায় না মাথার তারটা, মনে হচ্ছে এখনো তাই হয়েছে, কেটে গেছে। সব কটাক্ষ মায়ের দিকে, তাই তো? তুমি তো মায়েরই বাবু। বললাম না, 1 মিনিট তো কথা না বলে থাকতে পারো নাকি? সব কথার উত্তর দিতে হবে তোমায়, তাই তো? যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের বাড়ির চিন্তা ভাবনা একটু সেকেলে, সেটা তো বুঝতেই পারছো ভালো করে। তাই আমাদের বাড়িতে এসব হাকটাক কখনো হয়নি, আর সেই জন্যই মা চটে গেছে। আর যেহেতু ব্যাপারটার সঙ্গে আমরা জড়িত, তাই সব রাগ আমাদের উপর এসে পড়েছে। বললাম না,
বলেছি তো একদম চুপ করে শুয়ে থাকো, কোনো কথা নয়। মলমটা মালিশ করে দিচ্ছি, এক্ষুনি ব্যথা কমে যাবে। আরে বাবা, বাবুর তো আবার কষ্ট হবে। হ্যাঁ, বাবুর বউ যদি এরকম অবুঝ হয় তাহলে বাবু কি করবে বলো? কষ্ট হবে না? তাহলে পর্ণা দত্তর কষ্ট হলে সৃজন দত্ত কষ্ট পায়, তাই তো? দেখি তো। আরে কি করছো নাকি? বাবা, হাসির ফোয়ারা উঠছে যে একদম। হ্যাঁ, তুমি এমন ভাবে একটু কাতো কাতো লাগছে। এই দেখো, দাও দাও দাও। মেজো কাকি, দেখলে বলেছিলাম না এই মেয়ে গুনতুক জানে, দেখলে তো? ছি 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 ছি। শোনো না মেজো কাকি, এই মেয়েকে না যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে বিদায় করতে হবে। ছি, কি মেয়ে এসে জুড়েছে তোমার কপালে। এই যদি আমার বোন তিন্নির সাথে বিয়ে হতো না, দেখতে। অদ্ভুত তো তুমি মমিতা, তোমার এই সময় তিন্নির কথা মনে হচ্ছে? না মেজো কাকি, আসলে এই রে একটু বেশি জোরে দৌড়ে ফেলেছি। না না মেজো কাকি, আসলে আমি বলছি। শোনো, দেখো এই দুঃখটা না আমার মনেও খুব আছে, কিন্তু সেসব কথা এখন ভেবে কি লাভ হবে বলো? আমি তো মরছি আমার নিজের জ্বালায়। ওই মেয়ে আমায় দিয়ে ঝাঁট দিয়েছে তো, ওকে আমি নাকানি চোবানি খাইয়ে ছাড়ব। আমি যদি সৃজনের জীবন থেকে ওকে ছেটিয়ে দূর না করতে পেরেছি, তাহলে আমিও দত্ত বাড়ির বড় বৌমা নই। দেখো না এবার মজাটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তা সৃজন দত্ত, আপনার যে মালিশের হাতটা এত ভালো, কই আগে তো আমি সেটা জানতাম না। আসলে কি জানো তো পর্ণা, তুমি ভাবো যে তুমি আমাকে ভালো জানো, কিন্তু আসলে তা না। তুমি নিজের মতো আমাকে ভুলভাল ভেবে না। কখনো জানার চেষ্টাই করোনি যে আমি কি কি ভালো পারি। বাবা, বাবুর দেখছি ওই চুনো মাছের ঝালের ঝাঁঝটা এখনো যায়নি। আচ্ছা সৃজন, আমি কি করে বুঝবো বলো তো যে তোমার মতন একজন হিসেবি মানুষ সবার সামনে দুম করে বলে বসবে যে বউয়ের জন্য দামি ডিম ভরা ইলিশ মাছ আনতে হয়? মমিতা, ও মমিতা, আমি কি করবো? আমার বাবুটাকে একদম কেড়ে নিল, এরপরে তো বাবুকে গিলে খাবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জানো তো আমার ভবিষ্যৎ। আজকে কোন দিকে সূর্য উঠেছে গো? পয়না ঠাকুর ঘরে সাবু সাবু বেয়ে যাচ্ছে। ও মেজো, আজ তো পর্ণা সৃজনের কল্যাণের জন্য উপোস করেছে, তাই এখনো আমার হাতে হাতে কাজগুলো সেরে রাখছে। তাছাড়া সন্ধ্যাবেলা জল ঢেলে ফিরে আমরা তো সবাই মিলে একসঙ্গে সাবুই খাবো, তাই না? বাবা, শুধু তো উপোস করেনি, সাথে তো দেখছি অনেক কিছু করছে। আপনার সাথে আবার কাজে হাত লাগিয়েছে। মেজো কাকি, পর্ণা আবার শিবরাত্রি করে, জানতাম না তো। দিদি, সবার সবটা কি সবাই জানতে পারে গো? জেনে নিতে হয়, যেমন তুমি আজকে এটা জেনে নিলে। দেখেছো মেজো কাকি আমাকে কিরকম কথা শোনালো? এই শোনো, তোমাকে না আমার জানা আছে, হ্যাঁ, সবার সামনে উপোস করেছি বলে নাম কিনবে, তারপরে আড়ালে গিয়ে খাবার খাবে। তো উপোস টুপোস তোমার আসে নাকি? যা বাবা, উপোসের কি আবার চাকা আছে নাকি যে যাওয়া আসা করবে? তা হঠাৎ করে উপোস না করার কি আছে? না, তুমি তো বিদ্যাবতী না, তাই বললাম। আচ্ছা দিদি, বিদ্যার সঙ্গে উপোস করার কি সম্পর্ক বলো তো? মানে লেখাপড়া বেশি জানলে উপোস করা যায়, আবার কম জানলেও তো উপোস করা যায়, যায় না? কি
বলছে কি মেজো কাকি ও এটা? হ্যাঁ, এই তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি অশিক্ষিত, আমি পড়াশোনা জানি না, তুমি আমাকে পড়াশোনা নিয়ে খোঁটা দিলে? ওই দেখো, আমি এই কথা কখন বললাম দিদি? দেখেছো তো জেঠি, দিদি কেমন কথার উল্টো মানে বার করে। আমি শুধু বললাম যে তুমি তো কম এডুকেটেড নাও, তা তুমি যদি উপোস করতে পারো তাহলে আমি কেন পারবো না বলো? দেখেছো কি চ্যাটাং চ্যাটাং কথা বলে। আজকে তো ভোলানাথের দিন, আমি আজকে বাবার মাথায় ভালো করে জল ঢালবো আর বলবো বাবা যেন সবার মাথা একেবারে ঠান্ডা রাখে। বলছি মেজো কাকি, পর্ণা সৃজনকে তো ঘরে দেখলাম না, কোথায় গেল বলো তো মহারানী? কি বলছো গো? এই তো যাত্রা শেষ হলেই শিবের মাথায় জল ঢালতে যাব, তখনই তো আসল ঘটনাটা ঘটাতে হবে। ওদের যদি না খুঁজে পাই কি করে চলবে বলো তো? এই কি তখন থেকে গুজুর গুজুর করছি, সামনে কটা চেয়ার ফাঁকা আছে, এরপরে আর বসার জায়গা পাবো না, চল না। হ্যাঁ, চলো 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 চলো। বর্ষা, শুনলাম যাত্রা দল নাকি কোথায় আটকে গেছে, তাহলে যাত্রা কেমন করে হবে? এই রে, তিন্নিটা আবার কিছু জেনেছে নাকি? উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি? উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি? ওহে শিব হে শিব হে শিব হে। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই, গাজনের গান গাই, আমরা গাজনের গান গাই। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই। অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই, আরে অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই। ওরে শিব হে শিব হে শিব হে, 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 ওরে শিব হে শিব হে শিব হে। কি শুনিলাম? সুগার, ব্লাড প্রেশার আমার নেই, থাকলে এতক্ষণে নিঘাত হাসপাতালে। এই যে কি হচ্ছেটা কি? বাড়িতে নতুন বউ আসার পর থেকে তোমার যেখানে সেখানে সবার সামনে আমাকে খোঁটা দেওয়ার একটু বেড়ে গেছে না? কেন আমি কি বললাম? কি কি বললাম আমি? না, তুমি যে বৌদিকে উপদেশ দিচ্ছ সেটা আমি শুনলাম আর শুনেই না কেমন খালি খাচ্ছি ভেতরে ভেতরে। জানো বড় বৌদি, তোমার মেয়ের না ভগবান আলাদা করে নিভৃতে বসে গড়েছিলেন। হ্যাঁ, তিনি নাকি ছেলে আর ছেলের বউকে অনেকটা ছাড় দিয়ে রেখেছে। আরে বাবা, ছেলে আর ছেলের বউয়ের মধ্যে একটু ভাব ভালোবাসা হলে যে কাঠি করতে ঝাঁপিয়ে পড়ে, যে সম্পর্ক ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়ে, সে তোমাকে বলছে, বোঝো ঠেলা। বলো, যা খুশি বলে নাও, আজ রাতের পর এইসব বলার অবসান ঘটবে। প্রভু মীশমনীশমশেষ গুণ গুণহীন মহিষ গরাভরণম। প্রভু মীশমনীশমশেষ গুণ গুণহীন মহিষ গরাভরণম। रणनीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। प्रणमामि शिवं शिवकल्पतरुं। गिरिराजसुतान्वितवामतनुं तनुनीदितराजितकोटिविधुं। गिरिराजसुतान्वितवामतनुं। দিদি ফোন। উফ,
কে ফোন করলো রে? জামাই বাবু। উফ, যা ভালো নাটকটা করছি না। বলছি মা, কেন বলুন তো ফোন করলো এই সময়? তো ফোন করে না, ফোনটা কি নেব? আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি আবার আমার কথা কবে থেকে দেখেছো তো দিদি? দেখো তো, এমনি সময় মমিতা মুখে যাই বলুক না কেন, তোমাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। কি বলবো মেজো কাকি, মা তো সব সময় আমার ভুল ধরে। দিদি বলছি ফোনটা কিন্তু এখনো বাজছে। কি? না মানে ফোনটা বাজছে সেটাই বলছি আর কি। হ্যাঁ, এই তিনি ফোনটা দে। আরে কি গো, কতক্ষণ লাগে ফোনটা ধরতে? কি বলছো তুমি? হ্যাঁ, পোশাক সব রেডি, ক্লাব ঘর থেকে গিয়ে নিয়ে এসছি। খুব ব্যথা করছে তোমার? ব্যথা? কি মুশকিল, আবার ব্যথা করতে গে লাগলো? হ্যাঁ, দাঁড়ো 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 দাঁড়ো, জল ঢেলে এক্ষুনি বেরোবো। আমি এক্ষুনি আসছি, তুমি একদম চিন্তা করো না। আসছি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো। তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। হ্যাঁ। কার ফোন গো মমিতা? মেজো কাকি, ওই বুবাইয়ের বাবা ফোন করেছিল, পেটে ভয়ানক ব্যথা করছে, আমাকে না এক্ষুনি বাড়ি যেতে হবে। তোমার সে কি কথা? তাহলে আমরাও যাই নাকি? না, বাবুকে নিয়ে বাড়াবাড়ি এবার জম্মের মতো ঘুচিয়ে ছাড়বো। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হয় না, তাড়াতাড়ি। চলো চলো, দেখতে আসো, দেখতে আসো। এই দেখো, এই সব ঠিকঠাক করে এনেছো তো? আরে ঠিকঠাক না হলে কিছু করার নেই, যেটা এনেছি ওটাই করতে হবে। ঠিকঠাক এনেছ তো? কি বলছো তুমি? এটা ভুলভাল নিয়ে চলে আসো তুমি, যাকে শুই। আরে আরে ঝগড়া না করে বলবে তোমরা যে ওকে কোথায় সাজাবো। আরে ওই দিকটা চনা বলছি। আরে আমি তো ক্লাব থেকে গিয়ে পোশাকগুলো নিয়ে এসেছি। আরে ঘাবড়ানোর কিছু হয়নি, ক্লাবে তো কেউ নেই, সবাই তো সৃজন আর পর্ণার হরপার্বতীর পালা দেখে প্রশংসায় পঞ্চমুখে বাণী শোনাচ্ছিল। আমি সেই পাকে গিয়ে পাট করে মালটা নিয়ে এসেছি। আমি জানতাম তোমাকে যখন একটা কাজ দিয়েছি তুমি তো ভুল করবেই, মানে ঠিক কোনদিন করতে পারো না। তুমি নিচে যেতে, তারপর দেখতাম কত বেছে বেছে ভালো পোশাক নিয়ে এসছো। তুমি কথা বলবে না, নিয়ে আসবো। দেখো পালা কি ঝগড়া করো না। ভাবো যে তুমি ধরা পড়ে গেলে কি করবে। ধরা পড়ার কোনো প্রশ্নই উঠছে না। আরে এতগুলো পোশাকের মধ্যে আমি দুটো নিয়ে এসেছি, কে দেখতে যাবে? এখন 12 ভূতের কারবার। তোমরা কি এবার থামবে? দিদি মাথাটা গরম করে কর। চল, দিদিকে বলতে পারছি না, বলছি তো। দিদি চল চল চল, তাড়াতাড়ি রেডি হবি তো। চলো চল। না কিছু হয়নি। কিছু হয়নি বললে হবে? আরে বাবা, আমি এক্ষুনি তোমাকে দত্তবাড়ির আদর্শ বইয়ের তকমা দিলাম, আর তুমি কিছু বললে না। মানে আমায় মেনে নিতে হবে যে তোমার কিছু হয়নি। আচ্ছা সৃজন, তুমি কি বিশ্বাস করো কেউ খারাপ কিছু বললে সে কথা ভুলে যায়? করো বিশ্বাস? মানে কে আবার কি খারাপ বললো? হ্যাঁ না, কেউ কিছু খারাপ বলেনি। আমি জানি খারাপ কিছু হবে না। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না কিছু বুঝতে পারছি না। তুমি এদিকে এসো তো, বসো ওখানে, শান্ত হয়ে বসো বসো। আচ্ছা আমাকে বলো তো কি হয়েছে? মানে খারাপ বলেছে অথচ তুমি জানো খারাপ কিছু হয়নি, মানে এসব রহস্যময় কথাবার্তা না আমি বুঝি না। আমাকে খুলে বলো না কি হয়েছে। ওফো, বলছি তো কিছু হয়নি। সত্যি? তোমার মাথা তার কাটা না নেই? মাঝে মাঝে না বুঝি না আমি, সত্যি বাবা। শোনো, সারাদিন উপোস থেকে না তোমার তারটা পুরো কেটে গেছে। হ্যাঁ পুরো কেটে গেছে। যাও আগে গিয়ে কিছু খেয়ে আসো, যাও। সে আমি খেয়ে নেব, কিন্তু তুমি কেন রাত জেগে বসে রয়েছো বলো তো? শুয়ে পড়ো না। আসলে বাড়ির সকলে উপোস করে পুজো দিতে গেছে, তাই যদি কোনো গাইডের দরকার হয় সেই আর কি। মানে
পর্ণা পর্ণা দাও আমায় দাও, আমি চাটা দিয়ে আসছি। দাও। তুমি হঠাৎ চা দেবে কেন? কেন আমি দিতে পারি না? তুমি কদিন হলো এ বাড়িতে এসেছো গো? তোমার বিয়ে হওয়ার আগে তো আমিই চাটা দিতাম। দাও। হ্যাঁ সে না হয় দিতে দিদি, কিন্তু আমি আসার পর থেকে তো আর দাও না। আমার কাজ আমিই করব। আরে বাবা আমি বলছি না আমি চাটা দিতে যাবো, দাও না। না দিদি, আমি দিয়ে দিচ্ছি। তেরি হিসেবে তো কিছুই বুঝতে পারছি না। সৃজন, এই সৃজন। দাদা বলছি সৃজন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই উপর থেকে নামবে। আচ্ছা মমিতা, এখন থেকে কি এই বাড়িতে সমস্ত কথার উত্তর উনিই দেবেন? মানে আমার ভাইয়ের সাথে আমি দুটো আলাদা করে কথা বলতে পারবো না? কি যে হচ্ছে না এই বাড়িতে। হ্যাঁ কি বলবো বলো তো, উনি তো নিজেকে সর্বে সর্বা ভাবছেন, উনি একা কাজ করেন, দেখাচ্ছে ও কতটা কাজের মেয়ে। আচ্ছা দিদি, এই সমস্ত কথা কোত্থেকে উঠছে বলো তো? আরে কি রে সৃজন, আমি কতবার ডাকবো রে? 2 মিনিটের জন্য এসে আমায় হিসেবটা বুঝিয়ে দিতে পারছিস না? One, 2, 3. সৃজন! দেখছো মানুষের মাথা ফেটে গেছে, তার মধ্যে বকাবকি করা চাই। সৃজন ব্যথা লেগেছে, ঠিক আছে তো এখন? না না না, সেরকম কিছু না। ইস কতটা মাথা ফেটে গেছে দেখো ছেলেটার। আহারে বাবুরে, তুই এরকম বিশ্রীভাবে পড়ে গেলে কি করে এখানে? কি হয়ে গেল? এই কি সর্বনাশ হলো বলো তো হেমা মঙ্গলচন্ডী? তোর কিছু বলেছে আমি শেষ হয়ে যাই বাবু। বাবু বাবু দাঁড়াও, একদম ছোবে না তুমি আমার বাবুকে, একদম না। তোমার জন্য হয়েছে নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি দেখেছো ওকে আর ওর হড়বড় করে নামতে গিয়ে পড়ে গেছে। না মা, আমি ডাকিনি, দাদার ডাকছিলেন। কি কি বলছো তুমি পর্ণা? ও ডেকেছিল বলে সৃজন পড়ে গেল? মানে আমরা এমনটাই চেয়েছিলাম? এসব তোমরা কি বলছো বলো তো দিদি? চুপ, একদম চুপ। এত কথার তো কোনো দরকার নেই, এটা তো কোনো নতুন ঘটনা নয়। তুমি আসার পর থেকে বাবুর জীবনে বাবুর সাথে শুধু বিপদ আর অঘটন ঘটে যাচ্ছে। দেখো দেখো কি অবস্থা হয়েছে আমার ছেলেটা, দেখো। না না মা, মা তুমি শান্ত হও, আমি ঠিক আছি মা। আর তুমি তুমি পর্ণাকে কেন দোষ দিচ্ছ মা? আমার পা পিছলে গেছিল মা, এতে পর্ণা কি করবে বলো তো? সৃজন খুব কষ্ট হচ্ছে না? সৃজন, পর্ণা তো ডাক্তারবাবুকে ফোন করেছে, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। একটু একটু সহ্য কর। আর কৃষ্ণা, এতটা অস্থির হয়েও না, ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে দেবে, সব ঠিক হয়ে যাবে। আমি না অনেকক্ষণ ধরে কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি, তোমরা কি কেউ পাচ্ছো? কেরোসিন? কেরোসিনের গন্ধ? কই না তো, পাচ্ছি না তো। দুটো স্টিচ পড়েছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। ডাক্তারবাবু
বাবু কি বাধাস না তুই, ওর এতটা রক্ত বেরিয়ে গেছে, কিছু হবে না তো। কৃষ্ণা, কান্নাকাটি করছো কেন? আমি তো আছি। ডাক্তারবাবু, চিন্তার কিছু নেই, ভালো করে বড়ের যত্নাতি করো, সেরে যাবে। দিন ব্যাগটা আমায় দিন। চলুন চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। বাবু আমি কিন্তু বলে দিচ্ছি, এখন 1 সপ্তাহ শুধু দুধ ভাত আর ফলের রস। আমার আর ভালো লাগে না বাবা। উফ, কতটা রক্ত বেরিয়ে গেছে। ডাক্তারবাবু অনেক কড়া কড়া ওষুধ লিখেছেন, কিন্তু ভালো করে পথ্যিটাও তো খেতে হবে। বল মা তুমি কেন এত অস্থির হচ্ছ? মা, আমি অস্থির হব না? কতটা রক্ত বেরিয়েছে তুই জানিস? আর এই যে তুমি হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও না, গিয়ে একটু ফলের রস করে আনো না, ফ্রিজে মুসাম্বি আছে, যাও। মা আমি এখন ওসব খাবো না, ভালো লাগছে না। এই একদম কথা বলবি না। আগে তো কই মায়ের মুখে মুখে এত তর্ক করতিস না বাবু তুই। ও বউ আসার পর থেকে না। মা তুমি বেকার পর্ণাকে। আবার বাবু তুই ওর হয়ে কথা বলছিস এই অবস্থাতেও? মা এত চিন্তা করবেন না, সৃজন ঘুমোচ্ছে, ব্যথাটা কমে গেছে। পর্ণা, তুমি আমাকে তোমার শত্রু ভাবো তাই না? কেন মা, আপনাকে আমি আমার শত্রু কেন ভাববো? আপনি আমার শাশুড়ি, আমার স্বামীর মা। তাহলে তোমায় একটা কথা বলি। বলুন না, কি বলবেন? দেখো পর্ণা, সেদিন ওই সাধিকা মা একটা ব্রতর কথা বলছিলেন না, বলেছিলেন যে বাবুর ভাড়া আছে একটা। তুমি তো বিশ্বাস করলে না। দেখো আজ কি হলো। পর্ণা, আমার না এর আগে দুটো সন্তান কোল খালি করে চলে গেছে। বাবু আমার একমাত্র শিবরাত্রিরে সলতে, আর শিবরাত্রির দিনই ওই যোগিনী মা অমন একটা কথা বললেন, তো আমার খচখচ করছে মনটা। তোর কপালে বৈধব্য যোগ জল জল করছে। তোর 1 বছর স্বামী সঙ্গ নিষিদ্ধ। পর্ণা, তুমি ব্রতটা করবে? স্ত্রী যেন স্বামীর কাছে না যায়। পারবি এই ব্রত করতে? আজকে যেন কাজ শেষই হচ্ছে না। চৌকু দাদাকেও একটু হেল্প করো আমাকে। এই নাও ধরো। কি এটা? বিপজ্জনক বাড়ি আর কোথায় কোথায় আছে এই শহরে তার একটা লিস্ট দিতে বলেছে বৈভবদা। আজি উফ, আচ্ছা পর্ণা তুই এত চাপ কেন নিচ্ছিস? আমি তো আছি, আমি হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা ধর। রুচিরা, তুমি যদি ওর কাজটা করে দাও তাহলে তোমার কাজটা কে করবে শুনি? নিজের ডেস্কে যাও, তোমার জন্য কাজ অ্যালট করা আছে, সেটা মন দিয়ে করো আগে। পর্ণা, তোমার তো এতদিনে অন্তত বোঝা উচিত যে আমরা 10টা 5টার জব করি না। এটা তো তোমার বোঝা উচিত। আর তোমার পার্সোনাল লাইফটা তুমি কাজের থেকে একটু বাইরে রাখবে। স্যার, অন্যদিন কিন্তু আমি আমার পার্সোনাল লাইফ দেখি না, কিন্তু আজকে দেখতে হচ্ছে। আমার পক্ষে কিন্তু আজকে থাকা সম্ভব নয়। আমাদের প্রত্যেকেরই তো একটা ব্যক্তিগত জীবন আছে। তুমি তোমার পার্সোনাল লাইফ দেখতে গিয়ে তোমার কাজের জায়গায় অবহেলা করাটা খুব দারুণ ব্যাপার বোধহয়। স্যার, আমি কিন্তু এখনো অবধি আমার কাজকে অবহেলা করিনি। আর একটা দিন যদি প্রয়োজন পড়ে, কলিগরা তো আরেকটা কলিগকে হেল্প করতেই পারে, এটুকু স্পিরিট তো থাকাই উচিত। কি ব্যাপার পর্ণা, একটু উত্তেজিত মনে হচ্ছে? স্যার, সবকিছু নিয়ে যদি এমন ভাবে। বুঝতে পেরেছি, বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে, তাই তো? স্যার, আমি বোঝাতে পারছি না কাউকে। সৃজন পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, ওর 2টো স্টিচ পড়েছে। আমি আজকে কাজে মন বসাতে পারছি না স্যার, কি করব বলুন তো? তাছাড়া আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি নতুন করে ডেটা দিতে হয় তাহলে কতটা সময় লাগবে বলুন তো? বুঝতে পেরেছি। বৈভব, বলছি যে অনেক তো রাত হয়ে গেছে, পর্ণাকে এবার ছেড়ে দাও। ও বাড়িতে তো একটা এমার্জেন্সি আছে না। পর্ণা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। যাকে তুমি এখন বাড়ি যাও,
আর কোনো টেনশন করো না, কেমন? আর এই যে বাদ বাকি সবাই, রাত হয়ে গেছে, চলো কাজ গোটাও, কাজ গোটাও। আমিও বেরোবো এবার। ওকে, বাই এভরিবডি, বাই বাই। এদিকে শোন, কি হয়েছে? তোরা তো অস্থির হয়ে আছিস কেন? আমার কিছু ভালো লাগছে না রুচি। আজকে সত্যি সৃজনের অনেকটা ব্লাড লস হয়েছে। ও নিশ্চয়ই এতক্ষণ ধরে আশা করে বসে আছে, জানিস তো আমি কতক্ষণে বাড়ি ফিরবো। তো সৃজনদা যখন বাড়িতে বসে আছে তুই এখানে কি করছিস? চল আমরা বেরোই, বাক্সি স্যার তো বললো চলে যেতে। আর এখন যদি আমরা না বেরোই তাহলে কিন্তু আবার আটকে দেবে। চল। চল। সরি স্যার, আমাকে আজকে বেরিয়ে যেতে হচ্ছে। কালকে ফার্স্ট আওয়ারে এসে আমি কাজটা কমপ্লিট করে দেবো। ভেরি সরি। হ্যাঁ হ্যাঁ পর্ণা, বুঝেছে বৈভব। এখন চল। হ্যাঁ চল। এমন ব্যবস্থা করবো পর্ণা, তোমাকে যাতে আর অফিসে আসতেই না হয়। দেখো বদ্দি, তোমার আদরে পর্ণা এখনো এলো না। ওই তো বর্ণা এসে গেছে। ও মা, ব্যাগটা ঝুড়ির মধ্যে রাখলে কেন গো নতুন বৌদি? বলছি ও মঙ্গলাদি, আমাকে চট করে একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটে দাও দেখি। হ্যাঁ দি। তাড়াহুড়ো করছো কেন বর্ণা? কিছু রান্না করবে? বাবুর জন্য জলখাবার করবে বুঝি? যেন বাবু উনি রান্না না করে দিলে খালি পেটে থাকে। জেঠি, আমাকে একটা ফ্রাইং প্যান দাও দেখি। কত ঢং যে আর দেখবো। মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, আর কি ভালো রংটাও হয়েছে। কি গো এটা বর্ণা? জেঠি, এটা হচ্ছে পাউরুটির উপমা। বাবা, কত বাহারে নাম বেরিয়েছে আজকাল। হ্যাঁ, পাউরুটির আবার উপমা। ও জেঠি, হ্যাঁ দেখো তো একটুখানি খেয়ে কেমন হয়েছে স্বাদটা। ও মঙ্গলা, এদিকে শোন। দেখ, বরের জন্য কত যত্ন করে রান্না করেছে। মেয়ের আমার সংসারে মন বসে যাচ্ছে রে। আসলে কি হয়েছে বলো তো জেঠি, ওইদিকে তো উনি আবার তেতে পুরো একেবারে লাল হয়ে রয়েছেন। আমি তো বলে গিয়েছিলাম যে আমি ফিরে এসে ভালো একটা জলখাবার করে দেবো। একেই আমার ফিরতে দেরি হয়ে গেছে, আর এখন যদি এই খাবারের স্বাদ পছন্দ না হয় তাহলে তো হয়ে গেল। ভাববার কিছু নেই, বেশ ভালো হয়েছে খেতে। যোগ্য দাদা, দেখো বাবুর যেন দারুণ লাগে। স্যান্ডি, এই হচ্ছে সেই বিখ্যাত চায়ের দোকান। এখানকার মতো চা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। আচ্ছা, আমি আদা চা বলি? আচ্ছা রুচিটা, আমার কিন্তু দুধ চিনি সব হবে। ঠিক আছে। একটা মেসেজেরও উত্তর দিল না এখনো অব্দি। রুচি তো বললো যে সৃজন নাকি ঠিক উত্তর দেবে। ইগোতে লেগেছে বাবুর। কি করছো বলো তো তুমি সৃজন? এটা আশা করিনি পর্ণা, বলতেই পারতে যে তোমার ভালো লাগছে না। আরে আরে, তুমি তো খাবারটাও খেলে না। তোমার ব্যবহারে আমার পেট ভরে গেছে গো। কিন্তু আমাকে তো বুঝিয়ে বলার কোনো সুযোগই দিল না সৃজন, না হলে তো আমি সরি বলে দিতাম। কি আলোকপর্ণা বসু? ও বাবা, এখন আর কই নামে ডাকা যাবে না। ও এখন বিখ্যাত সাংবাদিক পর্ণা দত্ত, আর দেবনারায়ণ দত্তের বংশধরের সহধর্মিণী। কি পর্ণা, ঠিক বললাম না? চুপ কর তো। মানে সত্যি রুচিটা না পারেও বটে। না গো, একদমই সেরকম কোনো ব্যাপার না। আমার এখন শুধু বিয়ের পরে ওই বসুটা দত্ত হয়ে গেছে, এই আর কি। কিন্তু এখন আমি ভেতর থেকে সেই আলোকপর্ণা বসুই রয়েছি, বুঝেছো? একদম বাজে কথা স্যান্ডি, পর্ণা দত্ত পুরো ভেতর থেকে বিরোহিনী রাধা হয়ে গেছে।
সারাক্ষণ শুধু সৃজনদার কথাই ভাবতে থাকে। পর্ণা, রুচি কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। না মানে দেখো, আমি জানি যে মেয়েদের বিয়ের পরে একটা জীবনে পরিবর্তন আসে, কিন্তু আপনার চেঞ্জটা বেশ ভালোই চোখে পড়ছে ম্যাডাম। আচ্ছা বলো, তোমার হাজব্যান্ড কিরকম লোক, মানে হুল্লুড়ে নাকি গম্ভীর? আচ্ছা, ওর সঙ্গে প্রথম দেখা হলে আমি হ্যান্ডশেক করবো নাকি নমস্কার? হ্যাঁ, তুমি জানো কত নমস্কার জানানোর মানুষ। না না, এরকম বললে কিন্তু হবে না। দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি কিন্তু খুব অ্যাডজাস্টেবল, মানে আমার উল্টো দিকের মানুষটা যেরকম আমি তার সঙ্গে সেভাবে মিশি না। উনি যদি গম্ভীর হন তাহলে আমিও খুব সিরিয়াস গম্ভীর। ওনার সঙ্গে দেখা হলে আমি বলবো, দত্তমশাই, আমি সন্দীপন, আপনার স্ত্রী আমার সঙ্গে একই কলেজে পড়তো, আমি ওনার সিনিয়র ছিলাম, কিন্তু আপনার স্ত্রী বা রুচিরা কেউ আমায় কখনো দাদা বলে ডাকেনি। তারপর থেকে ওনাদের সঙ্গে আমি বন্ধুদের মতো মিশি। আসলে এই মানুষটা বরাবরই খুব গুরুগম্ভীর। এরকম চলবে নাকি অন্য কিছু ভাবে বলবো? পর্ণা, তোর চাটা এখানে রাখছি, তুই তো আবার ঠান্ডা না হলে খাবি না। আচ্ছা, আমি বিস্কুট নিয়ে আসি। আরে বাবা, এই শখটা এখন আছে দেখছি, তো ভাবাই যাচ্ছে না। আমি তো বললাম যে আমি পাল্টাইনি। আমি ঠান্ডা করে দিচ্ছি। খুব বলা হলো একসঙ্গে ফিরবে বাড়ি, এখন কেউ একজন চায়ে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে, আর উনি সেই চা খাচ্ছেন। কি দরকার ছিল আদিক্ষেতা করে মেসেজ করার? সৃজন দত্ত যেন কত একসঙ্গে যাতায়াত করতে চায় পর্ণা দত্তের সঙ্গে। খাও না চা, খাও, ফু দেয়া ঠান্ডা করার চা। থ্যাংক ইউ। আসলে এই গরম ভার ধরার অভ্যেসটা আমার আর হলোই না। আগে তো বাবা ফু দিয়ে ঠান্ডা করে দিত চা, আর এখন হ্যাঁ, এখন সে দায়িত্ব কার ঘাড়ে পড়ছে সেটা ভালোই বুঝতে পারছি, তোমায় বলতে হবে না। তা দত্তমশাইয়ের অফিস তো এই পাড়াতেই শুনলাম, তা তোমরা কি একসঙ্গে যাতায়াত করো? না, সব সময় একসঙ্গে যাতায়াত করা হয় না, মাঝে মধ্যে। আসলে কালকে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আর আজকে একসঙ্গে ফেরাটা হবে না। সে কি, মানে কিরকম অ্যাক্সিডেন্ট? মানে এখন ভালো আছে তো? এই নে। দাদা, কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না, মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এক্ষুনি সব রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, যাই দেখি। এই মরেছে। এই শোনো, তাড়াতাড়ি চাটা শেষ করো। সেরকম হলে তুমি চিন্তা করো না, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেবো। রুচিরা, চলো চলো, এসো। সৃজন তো একটাও মেসেজের উত্তর দিল না। কি জানি বাড়িতে ঠিক মতন ফিরতে পারলো কিনা। একটা উত্তর দিলে কি এমন যায় আসতো সৃজনের? এত যে কিসের ইগো কি জানে বাবা। আমার কাউকে ফোন করার দরকার নেই, আমার নিজের চোখটাই যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ আমাকে লিফট দেওয়ার জন্য। এসব তুমি কি করছোটা কি সৃজন? হাতে লেগে যাবে তো। লাগুক, মাথাটা ফেটেছে, আজ আজ হাতটাও ফাটুক। সৃজন, সৃজন প্লিজ একটু শান্ত হও। এখানে বাড়ির বড়রা সবাই রয়েছে, তাদের মাঝখানে সব কি শুরু করলে তুমি? ও, আমার চেঁচানোয় তোমার খেয়াল পড়ছে যে বাড়ির বড়রা রয়েছে? সত্যি? আর তুমি তো স্বেচ্ছায় এই জয়েন্ট ফ্যামিলিতে বউ হয়ে এসেছো, তাই না? তাহলে তুমি যে কাজগুলো করছো সেটা তো উচিত নয় পর্ণা। সৃজন,
সৃজন, তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি। একটা দিন ফিরতে একটু দেরি হয়েছে বলে কেন এরকম করছো তুমি? আমি তাড়াতাড়ি ফিরে যেতাম, আমি একটু ট্রাফিকে আটকে গেছিলাম, না হলে কিন্তু আমি 5:30টার মধ্যে বাড়ি ঢুকে যেতাম। তাই কি করে তুমি 5:30টায় ঢুকে যেতে? হ্যাঁ, তুমি তো সেই সময় চা খাচ্ছিলে ওই তোমার অফিসের সামনে চায়ের দোকানে বসে। তার মধ্যে তুমি গরম চা খেতে পাচ্ছিলে না, আরেকজন ফু দিয়ে তোমার চা ঠান্ডা করে দিচ্ছিল। তুমি তো ভালো মুডেই ছিলে, খোশ গল্প করছিলে, আমি তো সব দেখেছি। শুধু শুধু আমার হয়রানি হলো। আমি আমি বেকার বেকার আমার অফিস থেকে বেরিয়ে তোমার অফিসের সামনে গেলাম। তুমি আমার অফিসের সামনে এসেছিলে? না গেলে এতগুলো কথা বললাম কি করে? গিয়ে তো দেখলাম পর্ণা দত্ত একেবারে অন্য মেজাজে। তাই তাকে বিরক্ত করলাম না, বাড়ি চলে এলাম। অবশ্য আমি কোনো যানজট পাইনি। কি ব্যাপার সৃজন, চিৎকার করছিস কেন? হ্যাঁ বাবা, তুমি তো আমাকেই চেঁচাতে দেখো, আর কোথায় কি ঘটছে সেটা তোমার চোখে পড়ে না, সবসময় আমাকেই দোষারোপ করো। জয় মা মঙ্গলচণ্ডী, জয় জয় মা। আচ্ছা সৃজন, আমি তো তোমাকে সে সকাল থেকে ফোন করছি, তুমি ফোনটাও ধরলে না। আমি তোমাকে মেসেজ করলাম, তুমি কোনো রিপ্লাইও করলে না। তুমি যে আমার অফিসের সামনে যাবে সেটা আমাকে আগে থেকে জানালে না কেন তুমি? বেশ করেছি, জানাই। তুমি যাকে আমার চায় ফু দিয়ে দিতে দেখেছো, যে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, সে আমার কলেজের সিনিয়র। আজকেই রোজ খবরের অফিসে জয়েন করেছে। ওর নাম সন্দীপন, ওকে আমরা স্যান্ডি বলে ডাকি। তুমি যদি ওর কথা আমাকে আগে জিজ্ঞেস করতে, আমি তোমাকে আগেই সবটা বলে দিতাম। আমি তো ভেবেছিলাম ওর সাথে তোমাকে আলাপ করিয়ে দেব। সবকিছু না জেনে শুনে এইভাবে রিয়াক্ট করার কিন্তু কোনো দরকার ছিল না সৃজন। আমি জানি তোমার মাথা গরম, কিন্তু মাথা গরম করে এমন কিছু করো না যাতে আমরা সকলের কাছে হাস্যকর হয়ে যাই। শোনো, আমি তোমার কাছ থেকে কোনো ব্যাখ্যা চাইনি। চেয়েছো, বাড়ির সকলের সামনে চেয়েছো, আর এখন ঘরে এসে রাগ দেখাচ্ছ। আমি কিন্তু আমার দিক থেকে পরিষ্কার সৃজন, আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ সেই তো, পর্ণা দত্ত বিখ্যাত সাংবাদিক, তিনি কি আর কখনো কোনো অন্যায় করতে পারেন? তার বিবেক তো সবসময় পরিষ্কার। আসলে কি বলতো, তোমার মতো সূক্ষ্ম মানসিকতার মেয়ের সঙ্গে না আমার বিয়ে হওয়াটাই ঠিক হয়। আর তাছাড়া আমাদের মধ্যে তো কোনো স্বাভাবিক সম্পর্ক তৈরি হওয়ারই নয়, সেটা তো কাল রাতেই প্রমাণ হয়ে গেছে। কি করছো বলো তো তুমি সৃজন? এটা আশা করিনি পর্ণা, বলতেই পারতে যে তোমার ভালো লাগছে না। সৃজন, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ হয়নি। আর সব কাজ না মন থেকে হয় না গো, কিছু কাজ মঙ্গলের জন্যেও করতে হয়। আমি জানি সৃজন যে কাল রাত্রে তুমি খুব কষ্ট পেয়েছো, তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করো সেই কাজটা করতে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। এর থেকে বেশি আমি তোমাকে আর কিছু বলতে পারবো না, এইটুকু বিশ্বাস অন্তত আমাকে করো। তোমার না এসব কথা আমার খুব অসহ্য লাগছে, জাস্ট পাচ্ছি না আমি আর। আরে বললাম না, তোমার মতো একজন বড় মানসিকতার মানুষের সঙ্গে আমার মতো একজন সাধারণ মধ্যবিত্ত ছেলের বিয়ে হওয়াটাই ভুল হয়েছে। আমার পক্ষে না তোমাকে বোঝাটা অসম্ভব। তোমার ওই কলেজের সিনিয়ররাই তোমাকে ভালো বুঝবে। যাকে আমার মাথাটা দপদপ করছে, আমি ক্যারাম খেলতে গেলাম। সৃজন, সৃজন দাঁড়াও। ক্যারাম খেলতে যাচ্ছ মানে? অনেকটা রাত হয়ে গেছে সৃজন, রাত্রে খাবার সময় হয়ে গেছে, তারপরে তো ওষুধ খেতে হবে। আমার আর সেবা যত্ন করতে হবে না পর্ণা, অনেক ওষুধ খাইয়েছো আমাকে, আমি যথেষ্ট।
একটাই জিনিস খারাপ লাগছে গো মমিতা, বাবুটার বড্ড কষ্ট হচ্ছে। জানি তো মেজো কাকি, কিন্তু দেখো একটু কষ্ট তো সহ্য করতে হবেই, তাই না? একবার তিন্নির সাথে শুধু বিয়েটা হয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে সব। কিন্তু সৃজন কোথায়? ও তো কোথাও চোখেই পড়ছে না। কি মমিতা, বউয়ের শোকে তোমার ঠাকুর পাওয়ার বিভাগী হয়ে বেরিয়ে চলে গেল না তো? কি যে বলো না তুমি, ওই তো তিনি দেখে এসেছে চা দিতে গিয়ে, পর্ণা সৃজনের মধ্যে ঝগড়াটা শিকড় গিরেছে। হ্যাঁ, ওই তো সৃজন, ওই তো সৃজন। মমিতা, বাবুর মুখটা তো থমথম করছে গো। ইসাহারে, আগে যদি তিন্নির সাথে বিয়েটা দিয়ে দিতে পারতাম ভালো হতো গো। অন্তত বাবুটাকে এই অশান্তির মধ্যে তো থাকতে হতো না। বলো, মুখটা দেখো একবার। মা, আমাকে টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। যা মেজো কাকি, তিন্নি দেবে তোর টিফিনটা, তাই তো কথা ছিল। সৃজন দা, তোমার টিফিন। হঠাৎ তুই আমার জন্য টিফিন বানিয়েছিস? বাহ, দে দে, ব্যাগে ভরে দে। এগুলোর যে কি অর্থ সেটাই বুঝতে পারছি না যোগ্য দাদা। মাথাটা প্লিজ আমার ঠান্ডা রেখো, প্রচন্ড গরম হয়ে যাচ্ছে মাথাটা। খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে। একটা চিজ অমলেট বানিয়েছি বলে মনে হচ্ছে অনেক বড় অপরাধ করে ফেলেছি। পর্ণাদি, তোমার যদি আমাকে পছন্দ না হয় তুমি বরং একটা কাজ করো, তোমার ঘরের বাইরে না বড় বড় করে লিখে রেখো, এখানে তিন্নির ঢোকা নিষিদ্ধ। কেমন? গোটা বাড়িতে তো তোমার একার কথা চলতে পারে না, তাই আমার যা খুশি আমি তাই করব। আমি সৃজনদার জন্য 10টা চিজ অমলেট বানাবো, সৃজনদাকে খাওয়াবো। বাবারে বাবা, তোমার এত প্যাচালো মন কেন গো? প্যাচালো মন আমার? এত বড় একটা কথা বলে চলে গেল। সত্যি তো, তিন্নি সৃজনের জন্য চিজ অমলেট বানিয়েছে বলে আমারই বা এত গা পুড়ছে কেন? সৃজন কালকে সবার সামনে এত অসভ্যতাম করলো, তারপরেও যে ওর জন্য টিফিন বানানোর আমার কিসের এত ব্যাকুলতা তা ভগবানই জানেন। যা পারে খাকিয়ে তিন্নির বানানো ওই ঠান্ডা চিজ অমলেটটা খাক, তাহলেই ওর শিক্ষা হবে। ও টিফিন তোমায় খেতে হবে না, আমি অন্য টিফিন এনেছি তোমার জন্য। পর্ণা, তুমি হঠাৎ অফিসে? তোমার জন্য গরম গরম টিফিন বানিয়ে আনলাম, এটাই খেও। মানে একটা টিফিন তো আমি নিয়ে এসেছিলাম। ওরে বাবা, আমি তো জানি তুমি টিফিন নিয়ে এসেছো, কিন্তু ঠান্ডা চিজ অমলেট খাওয়া যায় নাকি? আমি তো তিন্নিকে আগেই বললাম। আরে কি এত ভাবছো বলো তো? বলছি তো এটা খেতে হবে না, ঠান্ডা হয়ে গেছে, তুমি গরম খাবারটা খাও। এটা নষ্ট হবে না, এটা বরং আমি খেয়ে নেবো। কেমন? তাড়াতাড়ি খেয়ে নাও। দাদা আপনারাও খাবেন? হ্যাঁ, আমি অনেকটা দিয়েছি। ঠিক আছে। সত্যি সৃজন, কপাল করে এরকম বউ পেয়েছো। ঠান্ডা খাবার খেতে পারবে না বলে বউ গরম গরম খাবার এনে দিয়েছে। আজকালকার দিনে এ তো বিরল দৃশ্য।
হ্যাঁ সৃজন, বৌদির কোনো তুলনা হয় না। বৌদি আপনি বসুন না। না না ঠিক আছে। ইস, বাবু খুব বেকায়দায় পড়েছে। বেশ হয়েছে, কাউকে তো আর বলতে পারছে না যে আমি অকারণে আমার বউকে সন্দেহ করছি, তাই রাগ করে অন্যের বানানো টিফিন নিয়ে এসেছি, পর্ণা যাতে শিক্ষা পায়। আমার জন্য যেন কত চিন্তা, ইচ্ছে করে এসেছে আজ যাতে আমি তিন্নির দেওয়া টিফিন না খাই। এতই যদি অধিকার বোধ, তাহলে সহজ স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কে বাধাটা কোথায়? বলছি, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? ওই দেখো, দেখেছেন তো দাদা, খালি আমাকে এখান থেকে তাড়ানোর মতলব। ওরে বাবা, আজকে তো আমার অফিস একটু দেরিতে আছে, সেই জন্য তো তোমার জন্য গরম গরম খাবারটা বানিয়ে আনতে পারলাম। যাকে বলছি, তুমি কিন্তু খাবারটা মনে করে খেয়ে নিও, আমি এখন আসছি। আসছি দাদা। আবার এসো কিন্তু এমন খাবার দাবার নিয়ে, ঠিক আছে? নিশ্চয়ই, আসলাম। না পর্ণা দত্ত, এভাবে তো হবে না। নিজের স্বাভাবিক সম্পর্কে থাকবে না, তখন আমায় দূরে ঠেলে সরিয়ে দেবে, কলেজের সিনিয়রের সঙ্গে নিজে ওঠা বসা করবে বেশি করে, আবার অধিকার বোধটাও ফলাবে। এর একটা বোঝাপড়া আজ হবেই। আমি আসছি তোমার সামনে, দাঁড়াও। একটা ছেলে পুলে হবে না? কি হয়েছে না তোমাদের মধ্যে কে জানে। আমায় বলো তো সৃজন, ও কি তোমাকে এড়িয়ে যাচ্ছে, দূরে সরিয়ে রাখছে? আমায় বলো ভাই। দেখো, গতকাল যা ঝগড়া হলো তোমাদের মধ্যে না, আমার মনের মধ্যে কেমন একটা খচখচ করছে তোমাদের নিয়ে। আচ্ছা সৃজন, বলছি পর্ণাকে সেদিন পৌঁছে দিতে যেই ছেলেটা এসেছিল, সে কি পর্ণা শুধুমাত্র অফিসের বন্ধু, নাকি আগে থেকে চিনতো পর্ণাকে? বলো তো। যে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে সে আমার কলেজের সিনিয়র, আজকে রোজ খবরের অফিসে জয়েন করেছে। ওর নাম সন্দীপন, আমরা স্যান্ডি বলে ডাকি। আসলে ওই ছেলেটা পর্ণার কলেজের সিনিয়র ছিল। ব্যাস, বুঝে গেছি আমি সৃজন। আরে বাবা, এটাই তো হয়। আরে কে না চায় বলো তো বাড়ির কাজকর্ম বিধিনিষেধ থেকে একটু মুক্তি পেতে? আচ্ছা সৃজন, তুমি কি বললে ওই ছেলেটা ওর সাথে কলেজে পড়তো? ও, এইবার বুঝেছি, এইটাই হচ্ছে কারণ ওর মা হতে না চাওয়ার। আচ্ছা, ওই যে ছেলেটা আছে না, ওই এইসবের কারণ নয় তো? আমি তোমার জন্য পকোড়া ভেজে আনছি। আবদারের একটা সীমা থাকে পর্ণা। কি চাও তুমি? কি চাও? এমন হাবভাব দেখাও যেন যেন একেবারে আমাকে চোখে হারাও। দত্তবাড়ি আদর্শ বৌমা যেন। ওদিকে নিজের ইচ্ছে মতন ঘুরবে ফিরবে, কারোর কোনো বারণও মানবে না, আর যা করছো তার কৈফিয়তও দেবে না। সত্যি অদ্ভুত মানসিকতা তোমার, অদ্ভুত। আরে কিসের কৈফিয়ত দেবো আমি তোমাকে? অদ্ভুত কথা বলছো তো, কি করেছি ঠিকই আমি? ও, এখনো তোমার মাথায় ওই সন্দীপনের কথাটাই ঘুরছে? আরে বাবা সৃজন, আমি তো তোমাকে বারবার বলছি ও আমাদের পুরনো বন্ধু, কলেজের সিনিয়র। আমার কথা বিশ্বাস না হলে তুমি রুচিকে ফোন করো না। কেন? কাউকে ডেকে কেন আমি জিজ্ঞেস করতে যাব? তাহলে তাহলে কি করবে তুমি বলো? বাড়িতে বসে যা খুশি তাই করে যাবে আমাকে শিক্ষা দেওয়ার জন্য? সত্যি সৃজন, তোমার না লজ্জা হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সব লজ্জা তো আমারই হওয়া উচিত। তোমার এই সূক্ষ্ম আধুনিক মানসিকতা আমি বুঝি না বলে। ওদিকে নিজের ইচ্ছে মতন ঘুরবে ফিরবে, সত্যি। আর আমি সব মেনে নিয়ে গাধার মতো হাসবো, দাঁত কেলিয়ে হাসবো। সৃজন দত্ত গাধা নয়, ঠিক আছে? স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কও তৈরি করবে না, সেটা তো সমস্যা। ছেলে মেয়ে নিয়েও তোমার সমস্যা। এদিকে অধিকার বোধ দেখানোর সময় 16 আনার জায়গায় 18 আনা। সত্যি অনেক হয়ে গেছে, চললাম আমি। এই দাঁড়াও, কোথায় চললে তুমি? তুমি কি শুরু করেছো বলো তো? দেখো সৃজন, লোক হাসিও না, নিচে কিন্তু সবাই রয়েছেন। কে? হ্যাঁ জেঠু, ও বাড়িতে শোবে না। মানে এটা কি? বাড়িতে ঘর নেই নাকি ঘরে খাট নেই? ক্লাবে গিয়ে শুতে হচ্ছে কেন? এসব কি হচ্ছেটা কি পর্ণা? তুমি কি আমার বাবুটাকে একেবারে মেরে ফেলতে চাও? মা, আপনি কথাগুলো আমাকে কেন বলছেন? ওনাকে কেন বলছি? আমাকে কেন বলছেন? ও
অদ্ভুত ব্যাপার, বাবু কার উপরে গোসা করে রাগ করে ঘর থেকে বেরিয়ে ক্লাবে শুতে গেছে সেটা যেন আমরা এখানে কেউ বুঝতে পারছি না। চড়ুই পাখির মতন মশা ওই ক্লাব ঘরে। ওখানে যদি বাবু রাত কাটায় বাবুর শরীর খারাপ হবে না? ছি 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 ছি, বাড়ি ঘর থাকতে রাতে বিরেতে আমার ছেলেটা বেরিয়ে বাইরে চলে গেল। দিদি, মনে হচ্ছে আমার আইবুড়ো ভাতের সময়টা সামনে এগিয়ে আসছে রে। হ্যাঁ, কিন্তু এখন চুপ করে থাক, স্যার মজাটা দেখ। ছেলেটার মাথা কি গেছে কৃষ্ণা? ও তাই? সবই আমার ছেলেটার দোষ, আর ছেলের বউকে তো কই কিছু বলছো না? কি হলো? বাবুর মাথা কেন বিগড়লো? মশার মধ্যে শুতে গেল কেন আমার ছেলেটা? একদিন শুটিং হয়ে গেল, ব্যাস রোজ রোজ তামাশা হচ্ছে বাড়িতে, পুরো সিনেমার বাড়ি তো। বাড়ির লোক কি বুঝতে পারবে না যে বাড়িতে ঝগড়া হয়েছে? ছে 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 ছে। পর্ণা, কি হয়েছে বলো তো? না, সৃজন তো সহজে এরকমটা করার ছেলে নয়, তাই না? সেদিন সবার সামনে রাগে ফেটে পড়লো, আজকে সবার সামনে দিয়ে ক্লাবে শুতে চলে গেল। জানি না বাবা কি হচ্ছে। অনেক হয়েছে এসব ধাপসামো, এবার বন্ধ হোক। পর্ণা, যাও সৃজনকে ক্লাব ঘর থেকে নিয়ে এসো। এত মশা করতে গেল, কানের সামনে সমানে মিউজিক বাজিয়ে যাচ্ছে। ওর বাবা, অসহ্য, ভালো লাগে না আমার। মশার ধূপটা নিলেই ভালো হতো। একে তো মাথাটা গরম হয়ে আছে, তার উপর মশার ধূপটাও নিলাম না। কাল সকালে কি করে অফিসে যাবো কে জানে, পুরো ঘুমটার 12টা বেজে গেল আমার। শুধু মুখেই মারিতম জগৎ, রাগ, শুধু বাবুর রাগই হয়ে যাচ্ছে কথায় কথায়। ব্যাপারটা না, পেলাম না। মা, তুমি পেলে? কি? ওই মশার কামড়ের দাগ, আমি তো একটাও পেলাম না। কি করে হলো এটা দাদা? ক্লাব ঘরে তো মশার আড্ডা। পর্ণা মশার ধূপ দিয়ে এসেছিল। বলি মানে এটা কি? কতদিন এই ধাপসামো সহ্য করবো? হ্যাঁ, শোন সৃজন, একটা কথা পরিষ্কার করে বলে দি, তোর যদি বউয়ের কিছু ভালো না লাগে মুখের ওপর বলে দিবি। সেটা না করে বাড়ির ছেলে ক্লাব ঘরে গিয়ে রাতে শোবে। সবকিছুতে লোক হাঁচানোটা একেবারে তোদের স্বভাব হয়ে গেছে। সৃজন, তুমি অফিসে বেরোবে তো? যাও ভাই, ঘরে গিয়ে একটু তৈরি হয়ে নাও। এই তিন্নি, তিন্নি, সৃজনকে একটু কল ঘরে গরম জল দে তো। সারা রাত যা ক্লান্তি গেছে, কেটে যাবে স্নান করলে। যা না তিন্নি, তাড়াতাড়ি। তুমি যাও ভাই, হ্যাঁ যাও যাও। মৌনব্রত পালন করে খুব রাগ দেখানো হচ্ছে তো। সে তুমি যাই করো পর্ণা দত্ত, সৃজন দত্ত ভুলবে না কি হয়েছে।
মেজো কাকি, আমরা একদম ঠিক লাইনে এগোচ্ছি। কিসের কি? আরে বললি না কমলা লেবু খাওয়াবি, খাওয়া। চকু দাদা গো, মাথাটা যেন না বিগড়োয় আমার। এখানে তো যাতা করছে তিনি, ইচ্ছে করছে না একটা থাপ্পড় মেরে ঘর থেকে বার করে দিই। বাড়াবাড়ির তো একটা সীমা আছে, কিন্তু না, কিচ্ছু করা যাবে না। বড় বৌদির বোন বলে কথা, কিন্তু তিনি আজকাল একটু বেশি গায়ে পড়ছে সৃজনের। আমার মাথাটা এমনি গরম আছে আজ, তার উপরে এসব আর নিতে পারছি না। সৃজন দা, আর একটা প্লিজ। না না না, আর একটা প্লিজ। কেমন খেতে? দারুণ দারুণ খেতে। দারুণ রে, যেন উনি কমলা লেবু ফলিয়েছেন বাড়ির বাগানে। চত্বর। সৃজন দা, আর একটা খাও। বাদিকে চল। সৃজনকে অন্ধের চষ্টি করা হয়েছে। সৃজন দা, আমি ঠিকঠাক এগোচ্ছি তো? একদম ঠিক যাচ্ছিস, সোজা হাট, ভয় পাস না, আমি তো আছি। আচ্ছা আমি বলছি, তুই কি একটু চোখে কিছু দেখছিস না? না গো, সামনেটা তো পুরোটাই ঝাপসা। আচ্ছা ঠিক আছে, তুই একা একা হাঁট তো দেখি। হ্যাঁ হাঁটতে থাক, সাবধানে। দাঁড়া দাঁড়া, আমি আসছি, চল আস্তে আস্তে। আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, সব বিষাক্ত। আমার কিচ্ছু ভালো লাগছে না দিদি। আমি কি আর কোনোদিনও চোখে দেখতে পাবো না রে? আমি কি সারা জীবন অন্ধ হয়ে থাকবো? আর আর ওই পর্ণাদি আমার সাথে এটা করলো। হ্যাঁ বনু, এভাবে কাঁদিস না বনু। পর্ণাদি তোর চোখের জলে তোয়াক্কা করে নাকি? তোর ক্ষতি হলে ওর ভারী বইই গেছে। বনু, তোকে কিন্তু শক্ত হতে হবে, এভাবে কাঁদিস না, খেয়ে নে না। আমার জীবনটা শেষ হয়ে গেল রে দিদি। তুই সৃজনদাকে ডাক, সৃজনদাকে ডাক, আসতে বল সৃজনদাকে। আমি তো নিজেকে আর সামলাতে পারছি না। তিন্নি, এরকম বোকা বোকা কথা বলিস না তো। তুই সৃজনদাকে ডাকবি আর সৃজনদা চলে আসবে নাকি? এরকম অবুঝ হোস না বোন, খেয়ে নে, খেয়ে নে। না না না, আমি খাবো না। সৃজনদা আমাকে বলেছে আমি সৃজনদাকে ডাকলেই সৃজনদা আসবে। ডাক না সৃজনদাকে। ও সৃজনদা, সৃজনদা, ও সৃজনদা। তিন্নি, বারবার সৃজনদা করছিস কেন? শুনতে ভালো লাগছে না। ও মা, তাহলে কি বলবো? তোর না সেন্সটা বরাবরই কম। একবার সৃজনদা বলবি, তারপরে ও বলবি, ও। সৃজনদাই তো বলেছিল যে ও আমার কাছে থাকবে। তিন্নি, তুই যে বাচ্চাদের মতো করিস না সব সময়। কি হয়েছে? এই সৃজন, দেখো না ভাই কি হয়েছে সেই থেকে। কেন এত কান্নাকাটি করছিস বলতো তিন্নি? আমি তো বললাম তুই ভালো হয়ে যাবি। আমি নিজে তোকে একটা বড় ডাক্তার দেখাবো, তুই চিন্তা করিস না। তিন্নি, আমি দুধ এনেছিলাম, চকলেট পাউডার দেওয়া। খাবে? গুঁড়ো চকলেট? জুতো মেরে গুঁড়োদান করছো তাই না পর্ণাদি? তিন্নি, আর কথা না বাড়িয়ে খিচুড়িটা খা, দেখবি মুখে ভালো লাগবে। খা খা। না,
আমি কিছুতেই খাবো না। বৌদি খাবারটা দাও তো। বাহ, যার নিজের এই সবে মাথা ফেটেছে সে এসেছে নকল অন্ধকে খিচুড়ি খাওয়াতে। ঠিক আছে, তিনি না খেলে তুই অসুস্থ হয়ে পড়বি। আমি তোকে খাইয়ে দিচ্ছি, হা কর। সৃজন, তবে তুমিই দেখো ভাই, আমি না বনুর এই দশা দেখতে পাচ্ছি না গো। আমি না অপরাধ বোধে ভুগছি গো। কি বৌদি ভাই, আবার কোনো নাটক করেছে নিশ্চয়? হ্যাঁ বর্ষা, এমন অন্ধ হয়েছে যে নিজে নিজে খেতেই পাচ্ছে না। এত নাটক, এত নাটক কি করে যে কেউ করতে পারে আমার মাথায় ঢোকে না। কমলা লেবুর রসে নাকি অন্ধ হয়ে যায়, এমন কথা বাপের জন্মে শুনিনি বাপু। আর বাড়ির লোকে মেনে নিচ্ছে এসব মুখ বুঝে? আমি কবে থেকে বলছি পলিটিক হচ্ছে, পলিটিক। আসলে কি জানো তো বর্ষা, তোমার দাদা তিন্নির পাশে না থাকলে ওর বুকটা একেবারে ধরপড় ধরপড় করছে। ও নিজে নিজে কিছু করতে পারছে না, খেতেও পারছে না। সেই জন্য তোমার দাদা এখন বসে বসে খিচুড়ি খাওয়াচ্ছে ওকে। বর্ষা, বর্ষা, বলছি তিন্নির জন্য একটু গরম গরম দুধ নিয়ে আয় তো। কেন গরম দুধ কেন? আমি তো এক্ষুনি গিয়ে চকলেট মিল্ক রেখে দিয়ে এলাম। ও সেটা বোধহয় মুখে রুচলো না, তুমি তো খাইয়ে দিলেই পারতে, তাহলে অন্তত মুখের স্বাদটাও বদলাতো। পর্ণা, না কানে যায়নি। আমার দিকে আঙুল তোলার আগে না নিজে কি করছো সেটা ভাবো। ওই কলেজে সিনিয়রের সঙ্গে ঘোরার সময় তোমার বুদ্ধি কাজ করে না, নাকি ওসব ইচ্ছে করে করো? ওসব ইচ্ছে করে করো মানে? কি করেছিটা কি আমি? কি করেছি বলো? আরে বাবা, সন্দীপন আমার কলেজের সিনিয়র, সেটা তো ওর অপরাধ নয়। আর তাছাড়া ওর সঙ্গে এত বছর পরে আমার অফিসে দেখা হয়েছে, সেটাও কোনো অপরাধের নয়। আর চেনা মানুষের সঙ্গে দেখা হলে তো সবারই ভালো লাগে, সেই জন্য আমি দুদিন ওর সাথে বাড়ি ফিরেছি, সেটাও তো অপরাধের নয়। কিন্তু সৃজন দত্ত কি করলো? ভুল বুঝে রাগ করে বাড়ি ছেড়ে ক্লাবে শুতে চলে গেল, তিন্নিকে নিয়ে আদিক খেতা শুরু করে দিল। সেগুলো সব উচিত কাজ, তাই তো? কেউ যদি সবকিছু জেনে শুনেও বোকা সেজে থাকে তাহলে তো তাকে আর কিছু বলার থাকে না গো। কি কি আর বলবে? ঠক, জোচ্চোর, বোকা, গাধা, আর কি কি বলবে? ভদ্র ভাষায় তো আর কিছু বলার বাকি নেই। সৃজন, আমার মুখে কিন্তু কথা বসিয়ে দিও না। আমি এই কথাগুলো তোমাকে বলিনি, আর আমি কিন্তু সত্যিটা জেনেও গেছি। তোমার সঙ্গে তিন্নির বিয়ে হওয়ার কথা ছিল, তো তোমার যখন ওকে এতটাই পছন্দ তুমি ওকে বিয়ে করলে না কেন? ওকে বিয়ে করলে পারতে। বিয়ের সময় তো জানতাম না যে তিন্নির সঙ্গে আমার বিয়ের কথা হয়ে গেছে, তাহলে ওকেই বিয়ে করতাম। এরকম সূক্ষ্ম বুদ্ধি, এরকম তার কাটা কাটা কথাবার্তা সহ্য করতে হতো না। জীবনটা একটা ছন্দে চলতো, অন্তত শান্তি থাকতো জীবনে। এখন এক মুহূর্ত শান্তি নেই আমার জীবনে। এত বিদ্যে বুদ্ধি থেকে কি লাভ হলো? একটু শান্তির জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে। আমাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাও হচ্ছে না। আর কারণ হিসেবে কি বলছো? কি বলছো? তুমি বিশ্বাস করো সৃজন, তোমার মঙ্গলের জন্য করছি। কি মঙ্গলটা হচ্ছে আমার? তার মানে তিন্নিকে বিয়ে করার ইচ্ছে ছিল তোমার? তাহলে কেন আছি আমি তোমার? মা, বলছিলাম কি, এই বন্দুকটা আবার কেন বের করলে? কি এমন ঘটলো? ছোটরা না হয় একটু ভুলভ্রান্তি করে ফেলেছে। এই রে, আমিও তো কেঁপে গেছে। হে ভগবান, ওটা তুমি এটা কি করলে গো?
আগেকার দিন হলে সবাইকে পর পর দাঁড় করিয়ে গুলি করে দিতাম। বাড়িতে কি বাদরাম চলছে বলো তো? হঠাৎ তিন্নি এরকম কাণ্ড করলো কি করে? নাথবো, উত্তরটা তুমি দেবে। আসলে তাড়াতাড়ি বলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভয়, তিনি ভয় পেয়ে গেছিল খুব। আসলে হঠাৎ করে তো কেউ চোখের মধ্যে লেবুর খোসা চিপে দেয় না, তাই আর কি ঠাম্মি। আসলে ঠাম্মি, এই ধরনের ঘটনা তো আমাদের কারোর সঙ্গেই কখনো হয়নি, মানে আমাদের অভিজ্ঞতাই নেই এই রকমের, তাই তিনি একটু ভয় পেয়ে গিয়েছিল। এটাই কি একমাত্র সত্যি মেজো বউ? এই দেখুন মা, আমি তো এসবের মধ্যে ছিলামই না, আপনি আর খামোখা আমাকে টানছেন কেন? কে কার চোখে কমলা চিপলো, কার কে অন্ধ হয়ে যাবার ভান করলো, এসবে আমি কি জানি। কি হচ্ছে এখানে? ঠামি, শোনো দাদু ভাই, পর্ণা একটা ব্রত করছে, সতীন কাঁটা ব্রত। জীবনে যাতে ওর কোনো কাঁটা না থাকে। তোমার আপত্তি আছে সৃজন? মানে ঠামি, পর্ণার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে আর তুমি তাতে সাই দিচ্ছ ওকে? ওমা, সাই না দেওয়ার কি আছে? পর্ণা তো বেশ নিষ্ঠা ভরেই পালন করছে ব্রতটা। মাথা গেছে বলে তো মনে হচ্ছে না, তুমি শুধু অনুমতিটা দাও। মেজো কাকি, বলছি আমার না মনে হচ্ছে পর্ণা তিন্নিকে এ বাড়ি থেকে বের করে দিতে চাইছে। তুমি কিছু একটা করো, এই মেয়েকে সামলানো আমার কম্য নয়। বলছি মেজো কাকি, তোমাকে না এবার মাঠে নামতে হবে, কারণ যদি তিন্নি এ বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তোমায় কিছু করতে হবে। দেখো, আর এবার আমায় অনুমতি দিন মা, আমি যেন কাঁটাটা একেবারে উপড়ে ফেলতে পারি। মনে হচ্ছে এবার আমার তারটা কেটে যাবে। হচ্ছেটা কি এ বাড়িতে? সবার সামনে বাবুকে নিয়ে একটা খারাপ কথা না বললে তোমার ভাত হজম হয় না, তাই না? কোথায় বাবু আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, তোমার সতীন কোথা থেকে এলো, আর সে তোমার সঙ্গে কি করেছে? মা আমাকে নিবারণ জেঠু বলেছেন, সতীন যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে এই ব্রত করলে সেই সতীন একেবারে নির্মূল হয়ে যাবে। লোক না হাসলে তোমার হচ্ছে না? না, এমনিতে তো তুমি বিদ্যাবতী আধুনিকা বৌমা আমার, হঠাৎ কি হলো? হ্যাঁ, এই সমস্ত ব্রত উপোসে তো কিছুদিন আগে পর্যন্ত তোমার কোনো বিশ্বাস ছিল না। শোনো পর্ণা, করতে হবে না, এই ব্রত তুমি করবে না, ভেঙে ফেলো। বানাও নি, কিন্তু বানাতে কতক্ষণ বলো? কেন, তুমি তো আমাকে চিৎকার করে বললে যে তুমি নাকি তিন্নিকে বিয়ে করলে ভালো থাকতে, বলনি? চমৎকার, তাই বলে তুমি এরকম একটা ব্রতের ব্যবস্থা করে ফেলবে সবার সামনে? আর কত আমার মুখটা ছোট করবে বন্যা? চাপ বাবা, আমি একটা ব্রত করছি, বাড়িতে একটা পুজো হবে, এতে তোমাকে ছোট করার কি হলো আমি তো বুঝতে পারছি না। সেটা যদি বুঝতে তাহলে তো হয়েই যেত। আরে সবাই আমার ক্যারেক্টার নিয়ে কথা তুলবে না? ও তাই নাকি? আচ্ছা, তুমি যখন সন্দীপনকে নিয়ে বাড়ির সকলের সামনে আমার গায়ে কাদা ছেটাচ্ছিলে, অভিযোগ করছিলে, ঝগড়া করছিলে, ওই তখন তো তোমার এই কথাটা মনে হয়নি সৃজন? তখন তো তুমি একবারের জন্যও ভাবোনি যে আমারও একটা ক্যারেক্টার আছে, আমারও একটা মান সম্মান আছে।
যাকে সেসব পুরনো কথা, ওসব কথা আমি মনে রাখিনি, আমি ভুলে গেছি। আর সৃজন, এই ব্রতটা কিন্তু আমি কাউকে ছোট করার জন্য করছি না, কারণ আমাকে ঠাম্মি বলেছেন যে ওনাদের কালে নাকি এই ব্রত অনেক মেয়েরাই করতো এবং তার ফলও পেত। আমি সেই জন্যই ব্রতটা করছি, কারণ আমি আমার বরের একমাত্র বউ হয়ে থাকতে চাই। তার সঙ্গে ঝগড়াও করব আমি, তাকে জ্বালাতনও করব আমি। আর তার সেবাও করব আমি। তার উপরে শুধু আমার একার অধিকার থাকবে। কি করছে পর্ণাদি? এবার কি করতে চাইলো? বাহ, সুন্দর হয়েছে। যেন স্টেজে উঠে কবিতা বলছে, সুন্দর হয়েছে। এইবার সতীন কাঁটা উপড়োতে হবে। বাবা, এখনো সতীন কাটা উপড়ানো হয়নি? তা কি করে হবে? এর কতগুলো পর্যায় আছে, সেগুলো ধাপে ধাপে পার হতে হবে তো, তবে তো সতীন দূর হবে। পর্ণামা, তুমি এইবারে এই ঝাঁটাটা নাও, নিয়ে পুতুলের গায়ে মারতে থাকো। মারতে থাকো। বাস বাস, হয়েছে 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 হয়েছে, দাও এবার এটা দাও। এইবারে মা, এই যজ্ঞের ফোঁটা সবার কপালে দিয়ে দাও। যে সতীন তোমার ক্ষতি করতে চাইছে, তার সব বদ রক্ত গলা দিয়ে এসে বেরোবে। জয় মা, জয় মা, জয় মা।